এই যে হঠাৎ করে বাঙালি আবেগ কেন সজল, এই জায়গা থেকে কি কোথাও মনে হয়, যেটা দেবাশিসবাবু বললেন যে বিজেপির উগ্র হিন্দুত্বের জায়গা থেকে বিজেপি আস্তে আস্তে সরে এসে সফট লাইনে ঢুকছে এবং বিজেপি বাঙালি অস্মিতা, বাঙালি আবেগ, বাঙালি মনন, বাঙালি সমাজকে নিজেদের তৈরি করার চেষ্টা করছে? কিছুটা আপনি আপনার কথা বলছেন আর কিছুটা ওনার কথা। হ্যাঁ, উনি এত বাঙালি আবেগ মনন এসবের লাইনে হাঁটেননি, উনি তৃতীয় শক্তির কথা বলছিলেন যখন, তখন আমার একটাই কথা মনে হয়েছিল ওনার প্রতি শ্রদ্ধা রেখে, যে খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। এছাড়া আমার তৃতীয় শক্তিকে আর কিছু মনে হয়নি। দেখুন, আপনি যেটা বলতে চাইছেন যে বাঙালি অস্মিতা, তো বাংলায় দাঁড়িয়ে তো উনি যেটা বললেন না, আপনারা সফট লাইনে ঢুকছেন, হ্যাঁ বলেছেন, এটা বলেছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে হিন্দুত্ব কোনো বাদ নয়। আমাদের প্রেসিডেন্ট এটা খুব ভালো করে ব্যাখ্যা করেছেন যে দিস ইজ আ ওয়ে অফ লাইফ। আর যে জায়গাটা উনি বলতে চাইছেন যে উনি সাম্প্রদায়িকতার বিরোধিতা করেছেন, একদম সাম্প্রদায়িকতার আমরা কোনোদিন পক্ষেও ছিলাম না, বিরোধিতার স্বাভাবিকভাবেই থাকবে। আমরা হিন্দুত্বের কথা বলি, হিন্দুত্ব পরধর্ম সহিষ্ণুতার কথা বলে। আমি কতগুলো দেবাংশুর কথার উত্তর দেবো বলে আসলে মনে হয় চটপট, সেটা হচ্ছে ও বলেছে ভালো কথা যে জয় মা কালী সেই আমাদের পথে এলি। আমি বলছি দেখো, এটা ঠিক যে মোদিজি প্রথমবার হয়তো জয় মা কালী বললেন, এতদিন হয়তো জয় শ্রীরাম বলতেন, হ্যাঁ, কিন্তু মমতা দিয়ে এতদিন কি বলতেন? মমতা দিয়ে এতদিন বলতেন যে গরুর দুধ খাই সে গরুর লাতিও খেতে হবে। তো দুধ লাতি কি কি খেয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু আমরা এটা দেখতে পাই আগে উনি মঞ্চে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ কি সব একটা বলতেন, আমি সেটা পুরো উচ্চারণ করতে পারি না, সসম্মানে বলছি। এখন তিনি বিষ্ণু মাতাকে স্মরণ করেন, এখন তিনি জগন্নাথ মন্দির তৈরি করেন, আবার আপনার প্রসাদও বিতরণ করেন, আপনি পেয়েছেন কিনা আমি জানি না। এই যে জায়গাটা, এটাও কার পথে কে এলো সেটা তাকে ভাবতে হবে। আমি বলছি যে 6টা নাম মুখস্থ করে এসছে, 6টা নাম ও মুখস্থ করে এসছে, 6জন লোক কি কারণে গ্রেপ্তার হয়েছে আমি জানি না, কেস নাম্বারগুলো তো আনা উচিত ছিল, সেটা আমরা এখন তো অনলাইনে দেখা যায়, দেখে নিতাম। আমি বলি লাভলি খাতুনের নামটাও ভুলে গেল। লাভলি খাতুন ওদের পঞ্চায়েত প্রধান ছিলেন সম্ভবত, তাই তো? আমি ওখানটা ভুলে গেছি। তো সেই পঞ্চায়েত প্রধানকে ওদের পঞ্চায়েত দপ্তর থেকে বিতাড়িত করেছে। আমি বলছি সেই লোকটা, মহিলাকে জেলে বাড়িনি কেন, সেই মহিলাকে ডিপোর্ট করেনি কেন? আমার সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি একটা বলছি, দেখুন, বাংলা ভাষার উপর আক্রমণ সহ্য করবো না কনিনিকাদি বলেছেন, দেখুন এখন সিপিএম কেউ সহ্য করছে না, তো আমি সেই জায়গায় যাচ্ছি না। আবারও বলছি, বাংলার অপমান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বসে যেটা করেছেন সেটা ভারতবর্ষকে করতে পারবে না। প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলেছেন যে আমরা কিন্তু অনুপ্রবেশ হচ্ছে এবং অনুপ্রবেশকে বৈধতা দিচ্ছে এ রাজ্যের সরকার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কয়েকটা কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নামাজ পড়তেন, এসব বলতেন, এসব কথাবার্তা বললেন, তো আমি বলছি বিশ্বদা একটু বলিনি, তো কেউ কারোর সময় না বললেই ভালো হয়। সেটা হ্যাঁ, সেটা হচ্ছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দেখুন, প্রত্যেক বছর দুর্গাপুজোর উদ্বোধন করেন, প্রত্যেক বছর চেতলাগ্রণীতে মা দুর্গা তৃতীয় নয়ন আঁকেন, আর প্রত্যেক বছর চিৎকার করে করে জয়ন্তী মঙ্গলাকালী চিৎকার করে করে পড়েন। তখন বিজেপির নামগন্ধ ছিল না রাজ্যে, ঠিক আছে? 2 নম্বর কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দক্ষিণেশ্বরের স্কাইওয়াক তৈরি করছেন তখন বিজেপি বড়বাজারের পার্টি ছিল রাজ্যে। 3 নম্বর কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুজো না না দক্ষিণেশ্বর 2018 সালে করেছে, তোমরা বাংলায় কিছু ছিল না, 3টে এমএলএ ছিল। 2 নম্বর কথা, বাবা শোনো না, বলতে দাও। 3 নম্বর কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিশ্ব বাংলা পুরস্কার, কলকাতা শ্রী পুরস্কার চালু করে দুর্গাপুজোগুলোর মধ্যে কম্পিটিশন বাড়িয়ে পুজোর ব্যাপ্তি বাড়ানোর চেষ্টা করছিলেন, তখনও বিজেপি রাজ্যে কোনো অস্তিত্ব ছিল না। 3 নম্বর কথা হচ্ছে যে এখন জগন্নাথের কথা বলছেন, আরে মমতা বন্দ্যোপাধ্যায় যা জগন্নাথ মন্দিরটা কত সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দাদা? 2018 সালে। তার সঙ্গে পাশে কে দাঁড়িয়েছিল? শুভেন্দু অধিকারী। 2018 সালে রাজ্যে বিজেপির কটা এমএলএ ছিল? 3টে এমএলএ ছিল। 4 নম্বর কথা আমি বলছি, দাদা একটু বলে নি, কারণটা বলে নি, আমি বিশ্লেষণ করি, তুমি তাহলে বুঝতে সুবিধা হবে। আর কারণটা হচ্ছে তখন বিজেপি ছিল না, ফলে বিজেপির রাজনীতিও ছিল না, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কারোর প্রেসারে এসে করেছেন সেটা তখন যুক্তি হতে পারে না। কিন্তু নরেন্দ্র মোদী তুমি তোমার সময় বলো দাদা, এত তো কাগজ ভরিয়েছে, একটু বড়। আমি বলছি কিন্তু নরেন্দ্র মোদী আজকে যে কথাটা বলে সজলদা নিজেই স্বীকার করলো, এই প্রথম হয়তো মা কালী বলেন, এর আগে বলেনি, কি জয় শ্রীরাম বলতেন, আজকে বলেননি। তারপরের কথাটা হচ্ছে আমাদের দাদা কয়েকটা কথা বলেন, আমার বলা দরকার বিশ্লেষক দাদা, যে হঠাৎ এই টাইমেই কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে হলো। দাদা হঠাৎ যদি নোটিশ আছে তো হঠাৎই নামতে, নোটিশটা দেখাতে এনআরসি নোটিশ এসছে। হ্যাঁ, কার নোটিশ আমি আর বলবো, মমতা ব্যানার্জি যেটা বলছে না, হিডেন নোটিশ। এবার আমি না ওসব বলছি না, সব জায়গায় যখন এনআরসি নোটিশ, আমি এখন যে কথাটা বলছি সেটা বলছি, এনআরসির যে নোটিশটা এসছে কার কাছে এসছে? একজন বাঙালির কাছে এসছে, একজন রাজবংশী ভাইয়ের কাছে এসছে। আন্দোলনে তো এখনই নামতে হবে। 2 নম্বর কথা কি, মমতা বন্দ্যোপাধ্যায়
আপনার মনে থাকবে বিশ্বদা 2019-এ যখন আসামের এনআরসির প্রসেসটা আরো বাড়ে এবং অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা গোটা দেশে এনআরসি করব, সেই সময় 2019 আর 2020 যে জাংশন পিরিয়ড, মমতা বন্দ্যোপাধ্যায় তখনও কলকাতার বুকে মেগা র্যালি করেছিলেন, তার বিভিন্ন সংগঠনকে দিয়ে কলকাতার বুকে ধর্ণা করিয়েছিলেন, ফলে এটা ফার্স্ট টাইম নন। আর ফাইনালি আমি যে কথাটা বলতে চাইছি, দেখুন সজলদাও বাঙালি, আমি বাঙালি, এখানে আমরা যারা বসে আছি সবাই বাংলা ভাষায় কথা বলি। একটা জায়গাতে কোথাও গিয়ে আমাদের আসতে হবে, সজলদা রাজনীতি নিয়ে কথা বলবে, আমি আমার রাজনীতি নিয়ে কথা বলবো, কিন্তু আমি বা আমরা যদি দেখি শুধুমাত্র আমার মুখের ভাষা বাংলা হওয়ার কারণে আমাদের রাজ্যের কিছু মানুষ বাইরে আক্রান্ত হচ্ছে, ইরেসপেক্টিভ অফ দেয়ার রিলিজিয়ন, সেটা আমার মনে হয় যে কোনো মানুষের প্রতিবাদ করা উচিত, তার রাজনৈতিক দলমত নির্বিশেষে। না হলে সজলদা যতই 50 নম্বর ওয়ার্ড থেকে জিতুক, সজলদাকে কেন মনে রাখো না? বাকিদের ওয়ার্ড বলতে আরে বিজেপির কটা কাউন্সিলর, চারটে থাকলে তো মনে থাকবি। বাকিদের বলো, তুমি বাকিদের বলো, কার বলো? চারটে তো, তিনটে বা বাকি দুটোর বলো। আরে তুমি আমি বলছি, আরে আমি আছি তোমার মনে, তোমাদের মনে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তুমি আমাদের মনের মধ্যে আছো, চিন্তা করছো না, এটাই তো বাংলা। কিন্তু দুঃখের বিষয়, তুমি বাইরে গেলে সজলদা তোমায় যদি বাঙালি বলে আটকে রাখে, মমতাবাজি মিছিল করবে। কিন্তু ঠিক আমি বলছি, হ্যাঁ আসছি আমি কনিনিকা দিয়ে, এবং লড়াইটা তো এখানে লড়াই হবে। আমি কনিনিকা দিয়ে অভিষেক দুজনের কাছে একদম সরাসরি জানতে চাইবো, এই যে চূড়ান্ত একটা বাইনারি যে লড়াইয়ের কথা, লড়াইটা এখানে বলে ইঙ্গিত করছে সজল, এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের জোট হবে কিনা আমার জানা নেই, কিন্তু কোথাও তো রাজনৈতিকভাবে আপনাদের একটা বক্তব্য থাকতে হবে বা একটা স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে যে একটা চূড়ান্ত যে মেরুকরণের রাজনীতির দিকে আমরা আস্তে আস্তে চলে গেছি। এটাকে অস্বীকার করলে ভুল হবে যে মূর্খের স্বর্গে বাস করব, যে আমরা এটা হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কি হতে চলেছে আপনাদের রোলটা, কি বলবে আগে বলুন না। এক নম্বর কথা হচ্ছে যে আমাদের কিন্তু মতাদর্শ এবং আমাদের রাজনৈতিক লাইন দুটোই পরিষ্কার। কোনো সময় তাতে কোনো মতদ্বৈধতা ছিল না, কোনো সময় কোনো অস্বচ্ছতা ছিল না, আজও নেই। আমি বলছি আজও নেই। তার কারণ আমরা বরাবর সাম্প্রদায়িকতার বিরোধী, বরাবর হিন্দু ধর্ম আলাদা। হিন্দু ধর্ম হচ্ছে সহিষ্ণুতার কথা বলে, বসুধৈব কুটুম্বকম, কিন্তু হিন্দুত্ববাদ যা বলছেন ওরা তা হিন্দুত্ববাদের কথা, যেটা সাভারকাররা বলেছেন, এটা একটা পলিটিক্যাল বিষয়। আমাদের বিরোধিতা ওইখানে। দু নম্বর কথা, একই সাথে যেখানে আমরা দেখছি একটা কম্পিটিটিভ কমিউনালিজম এখানে চলছে, তৃণমূলও তাই, কখনো ওই দুধ দেয়া গরুর দুধেলা গাই তার লাথি খেতে হবে, আবার কখনো বা রাষ্ট্রের পয়সায়, ট্যাক্সের পয়সায় মানুষের জগন্নাথ মন্দির প্রবর্তন, এগুলো নিশ্চিত করে মানুষের চাওয়া হতে পারে না। কিন্তু আমাদের জীবন জীবিকা, রুটি রুজি, তার লড়াই, এই লড়াই নিয়েই আমরা রাস্তায় থাকবো, এই লড়াই নিয়েই বলবো। না কনিনিকাদিরা রাস্তায় থাকুক, রাস্তায় নামুক, আমার এটা নিয়ে কোনো ব্যাপার নেই। বিধানসভায় যাবে না এটা আমি নিশ্চিত। আমি আপনাকে একটা কথা বলি, দেখুন দিদি, আপনাকে আমি একটা লাইন শুধরে দিই। আপনাদের বলছেন না মতাদর্শের লাইন, এই কনিনিকা দিদির মতাদর্শটা ভেরি ডেঞ্জারাস। যা আজকে বলে 25 বছর বাদে বলে ঐতিহাসিক ভুল। আমি এই কংগ্রেসকে আপনি কনিনিকা দিয়ে আপনার মুখ দিয়ে কোন কথা বলেন? ইন্দিরা গান্ধী রাক্ষসী, রাজীব গান্ধী বোফোর্সের চোর, নাকটা এত বড় লম্বা নলের মতো। এক মিনিট, আর ধর্মনিরপেক্ষতা, আইএসএফ এর সাথে জোট করার সময় আপনার ধর্মনিরপেক্ষতা কোথায় তুলে রেখেছিলেন সেটা উত্তর দিন না। সঠিক প্রাসঙ্গিকতার জায়গায় দাঁড়িয়ে সঠিকভাবে কথা বলবো না, এই প্রশ্ন কোনোদিন নেই। সব সঠিক, নেতাজি তেজের পুকুর, এখন জয় বাবা নেতাজি। শুনুন না, আপনার সব সঠিক, আপনার রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি, এখন তার গান আপনাদের সবাই চলছে। শুনুন না, এটা সবই তো অস্বীকার করে। আচ্ছা, জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে চাওয়া পরে ঐতিহাসিক ভুল, যার কথা দুটোই জ্যোতিবাবুর কথা। একইভাবে হিন্দুত্ববাদের কথা চিরকাল করেছিলাম যে এটার আজও করি, ধর্মনিরপেক্ষতার কথাই ধর্মনিরপেক্ষতা